নমস্কার, কেমিস্ট্রি উইথ সায়েন্স ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বিগত দিনের মতো আজকেও আমরা কেমিস্ট্রির একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। টপিকটার নাম হচ্ছে বন্ড অ্যাঙ্গেল। এই বন্ড অ্যাঙ্গেল টপিকটা কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টার, যেটা আমরা ক্লাস 11-এ পড়ে থাকি, সেই কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারের রেসপেক্টে খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট, এবং এখান থেকে যেই নিট বা অন্যান্য এন্ট্রান্স এক্সামে বেশ ভালো ভালো প্রশ্ন আমরা দেখতে পাই। তো দেখা যাক বন্ড অ্যাঙ্গেল জিনিসটা কি প্রথমে বুঝে নেব, তারপরে বন্ড অ্যাঙ্গেল গুলো কিভাবে ভ্যারি করে সেই জিনিসটা আমরা দেখব। তো আমরা যখনই একটা কেমিক্যাল স্পিসিস বা একটা কেমিক্যাল কম্পাউন্ডের কথা ভাববো, ধরে নিচ্ছি একটা সেন্ট্রাল অ্যাটম আছে এ, তাকে ঘিরে দুটো পরমাণু রয়েছে সিঙ্গেল বন্ডে। এবার এই বি এ বি এদের মধ্যে যে অ্যাঙ্গেলটা, এটাকে যদি আমি থিটা ধরি, সেটাই হচ্ছে আমাদের বন্ড অ্যাঙ্গেল। এই বন্ড অ্যাঙ্গেল কোনো একটা কম্পাউন্ডে একটা থাকতে পারে, দুটো থাকতে পারে, তিনটে, চারটে। সে যতগুলো বন্ড তৈরি করবে তার রেসপেক্টে তার বন্ড অ্যাঙ্গেলের সংখ্যাও বাড়তে থাকবে। যদি তিনটে বন্ড থাকে, ধরে নেওয়া যায় এখানে আরো একটা বি আছে, তাহলে দুখানা বন্ড অ্যাঙ্গেল আমরা দেখতে পাবো। এখানে দুটো এবং এখানে একটা, মানে টোটাল তিনটে বন্ড অ্যাঙ্গেল আমরা দেখতে পাবো। সিমিলারলি যদি চারটে করে তাহলে চারটে বন্ড অ্যাঙ্গেল দেখতে পাবো। এরকম ভাবে আমি বন্ড অ্যাঙ্গেল গুলো ডিফার করতে থাকবে। এবার যখন কোনো মলিকুল তৈরি হয়, তার একটা স্পেসিফিক হাইব্রিডাইজেশন থাকে। মলিকুলের যে সেন্ট্রাল অ্যাটম, তার একটা স্পেসিফিক হাইব্রিডাইজেশন থাকে। আবার মলিকুলের একটা স্পেসিফিক স্ট্রাকচারও থাকে। তো সেই রেসপেক্টে বন্ড অ্যাঙ্গেল গুলো কিভাবে চেঞ্জ হতে পারে তার একটা ছোট্ট আইডিয়া আমরা আজকে নেব। তো প্রথমত, একটা যদি AB2 এই ধরনের একটা মলিকুলকে আমি যদি কনসিডার করে থাকি, যেটা আমি আগেও এঁকেছিলাম স্ট্রাকচারটা, এ তার সঙ্গে বি, এদিকে আরো একটা বি, সেক্ষেত্রে যদি দেখা যায় যে এ, এই যে সেন্ট্রাল অ্যাটমটা রয়েছে, এটা হচ্ছে আমাদের এখানে সেন্ট্রাল অ্যাটম, আর বি গুলো হচ্ছে আমাদের টার্মিনাল অ্যাটম। তো যদি দেখা যায় এখানে কেস 1, যে ইলেকট্রোনেগেটিভিটি এ গ্রেটার দেন বি, অর্থাৎ সেন্ট্রাল অ্যাটমে ইলেকট্রোনেগেটিভিটি টার্মিনাল অ্যাটমের থেকে যদি বেশি হয়, তাহলে বন্ডের যে ইলেকট্রনগুলো, অর্থাৎ AB2 যে মলিকুলটা, সেই মলিকুলের মধ্যে এই বন্ডের ইলেকট্রন একটা এর কাছে আছে, একটা বি এর কাছে। সিমিলারলি এখানে একটা এ এর কাছে, এখানে একটা বি এর কাছে। এ যদি ইলেকট্রোনেগেটিভিটি বেশি হয়, তাহলে ইলেকট্রনগুলো ট্রান্সফার হয়ে যাবে এ এর দিকে, অর্থাৎ ইলেকট্রনগুলো যেতে শুরু করবে এ এর দিকে। সিমিলারলি তখন এ হয়ে যাবে ডেল্টা মাইনাস, বি গুলো হয়ে যাবে আমাদের ডেল্টা প্লাস। তো ধীরে ধীরে যখন এ এর দিকে ইলেকট্রনগুলো যাবে, এর এই ছোট্ট পরিসরের মধ্যে যখন ইলেকট্রন ডেন্সিটি অনেক বেশি হয়ে যাবে, ইলেকট্রন ঘনত্ব অনেকটা বেশি হয়ে যাচ্ছে, যার ফলে কি হবে, ইলেকট্রন ইলেকট্রন বিকর্ষণ বল কাজ করবে, বা ইলেকট্রন ইলেকট্রন রিপালসিভ ফোর্স তখন অ্যাক্টিভ হয়ে যাবে, এদের মধ্যে প্রচুর রিপালশন হবে। আর রিপালশন যখনই হবে, যদি এদের মিডলের অ্যাঙ্গেলটা প্রথমে থিটা হয়ে থাকে, রিপালশন হওয়ার কারণে কি হবে, অ্যাঙ্গেলটা তখন আরো বেড়ে যাবে। অর্থাৎ বি পরমাণুগুলো আরো একটু দূরে দূরে সরে যাবে, এবং তাদের মধ্যে যে অ্যাঙ্গেলটা তৈরি করবে সেটাকে আমরা বলবো থিটা প্রাইম, অর্থাৎ থিটা প্রাইম গ্রেটার দেন থিটা। এটা হলো আমাদের প্রথম কেস। যদি সেন্ট্রাল অ্যাটমের ইলেকট্রোনেগেটিভিটি বেশি থাকে, তাহলে বন্ড অ্যাঙ্গেল ইনক্রিজ করবে। আরো একটা কেস রয়েছে, যেটাকে আমরা কেস 2 বলে দেখব। সেটা হচ্ছে এই যে ইলেকট্রোনেগেটিভিটি যদি বি গ্রেটার দেন এ হয়, অর্থাৎ টার্মিনাল অ্যাটমগুলো ইলেকট্রোনেগেটিভিটি যদি বেশি হয় এর তুলনায়, তাহলে অ্যাঙ্গেলটা কিভাবে চেঞ্জ হবে এটা আমরা দেখব। প্রথমকার অ্যাঙ্গেল আমি ধরে নিলাম থিটা। এবার বি এর যদি ইলেকট্রোনেগেটিভিটি বেশি হয়ে থাকে, তাহলে এ থেকে ইলেকট্রনগুলো বি এর দিকে আসবে, ফলে বি গুলো হয়ে যাবে ডেল্টা মাইনাস, এ হয়ে যাবে ডেল্টা প্লাস, অর্থাৎ ইলেকট্রনগুলো বি এর দিকে ট্রান্সফার হচ্ছে। ফলে দেখো, দুটো বি এর দূরত্ব তো এমনিতেই অনেকটা বেশি, আবার ইলেকট্রনগুলো যখন এ এর কাছ থেকে সরে এসে বি এর দিকে চলে যাচ্ছে, তখন তাদের ইলেকট্রনগুলোর মধ্যে দূরত্ব অনেক বেশি হয়ে গেল, ফলে তাদের মধ্যে বিকর্ষণ বল কাজ করার মতো কোনো জায়গা থাকলো না। ফলে বন্ড অ্যাঙ্গেলটা এমন কোনো পজিশনে তো নিশ্চয়ই আসতেই পারে যেখানে তাদের মধ্যে বিকর্ষণ বল থাকছে না, এরকম একটা পজিশনে। অর্থাৎ বন্ড অ্যাঙ্গেলটা একটু কি হবে, স্কুইজড হয়ে যাবে, বন্ড অ্যাঙ্গেলটা একটু ছোট হয়ে সামনের দিকে এগিয়ে আসবে, অর্থাৎ বি পরমাণুগুলো ঠিক এইভাবে একটু সামনের দিকে এগিয়ে এলো।
যদি এই বন্ড অ্যাঙ্গেলটাকে আমি থিটা প্রাইম বলি, তাহলে এক্ষেত্রে আমি বলবো থিটা প্রাইম লেস দ্যান থিটা। অর্থাৎ এখান থেকে আমরা যেটা বুঝতে পারলাম যে যদি সেন্ট্রাল অ্যাটমের ইলেকট্রোনেগেটিভিটি বেশি হয় তাহলে বন্ড অ্যাঙ্গেল বাড়বে, সেন্ট্রাল অ্যাটমের ইলেকট্রোনেগেটিভিটি কম হলে বন্ড অ্যাঙ্গেল ছোট হয়ে যাবে বা কমে যাবে। তো এই হলো আমাদের একটা ছোট্ট কনসেপ্ট। এর উপরে আরো অনেক কনসেপ্ট আছে, সেটা আমরা নেক্সট দিন দেখবো। তো এইটুকুর উপর আমরা একটা এক্সাম্পল আজকে করব। আমরা AB2 টাইপের একটা মলিকুল, দুটো মলিকুল নিয়েই কাজ করব। ধরে নেওয়া যাক এটা হচ্ছে আমাদের ওয়াটার মলিকুল OH2, তারই সঙ্গে আমি আরো একটা মলিকুল নিচ্ছি H2S বা SH2 বলতে পারি। আমাকে বলে দেওয়া হয়েছে এই অ্যাঙ্গেলটা থিটা এবং এই অ্যাঙ্গেলটা থিটা প্রাইম। প্রশ্নটা হচ্ছে থিটা বেশি হবে নাকি থিটা প্রাইম বেশি হবে? এরকম প্রশ্ন আমরা কি করে হ্যান্ডেল করব? দেখা যাক। আমরা পর্যায় সারণী অনুযায়ী জানি যে ইলেকট্রোনেগেটিভিটি অক্সিজেন গ্রেটার দ্যান সালফার। আমরা জানি যে অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি হয়, ফলে অক্সিজেন যতটা ফোর্স দিয়ে হাইড্রোজেনের ইলেকট্রনগুলোকে নিজের দিকে টানবে, নিশ্চয়ই সালফার ততটা ফোর্স দিয়ে টানতে পারবে না হাইড্রোজেনগুলোকে বা হাইড্রোজেন ইলেকট্রনগুলোকে নিজের দিকে। তাহলে এই যে বন্ডিং এর ইলেকট্রনগুলো, OH বন্ডের ইলেকট্রনগুলো পুরোপুরি ভাবে কি হবে, অক্সিজেনের দিকে ট্রান্সফার হয়ে যাবে। আর SH বন্ডের ইলেকট্রনগুলো পার্সিয়ালি ট্রান্সফার হবে, কারণ সালফারের ইলেকট্রোনেগেটিভিটি কম। যার ফলে কি হবে, অক্সিজেনের কাছে ইলেকট্রন ডেন্সিটি অনেক বেশি হয়ে গেল। ইলেকট্রন ডেন্সিটি যখনই ছোট্ট পরিসরের মধ্যে বেশি হয়ে যাবে, তাছাড়া এমনিতে অক্সিজেনের লোন পেয়ার ইলেকট্রন আছে, তখনই কি হবে, ধাক্কাধাক্কি শুরু হয়ে যাবে, ইলেকট্রনগুলোর মধ্যে রিপালশন শুরু হয়ে যাবে। ফলে বন্ড অ্যাঙ্গেল কি হয়ে যাবে, H2 এ ইনক্রিজ করে যাবে। সেই তুলনায় সালফারের কাছে কিন্তু ইলেকট্রন ডেন্সিটি কম হবে। তার কারণ কি, সালফারের ইলেকট্রোনেগেটিভিটি কম, আমরা বললাম হাইড্রোজেন থেকে ইলেকট্রন কম যাবে। ফলে এখানে কি হবে, ধাক্কাধাক্কি কম হবে বা ইলেকট্রনিক রিপালশন কম হবে। ফলে বন্ড অ্যাঙ্গেলটা যেমন ছিল তার থেকে অবশ্যই বাড়বে, কিন্তু এখানে যতটা পরিমাণ বাড়বে এখানে ঠিক ততটা পরিমাণ বাড়বে না। ফলে আমি যদি বলি যে অ্যাঙ্গেল HOH এটা সবসময় বেশি হবে, ফার মোর গ্রেটার দ্যান অ্যাঙ্গেল HSH। অ্যাকচুয়ালি এইটা 105 ডিগ্রির কাছাকাছি হয়, আর এই অ্যাঙ্গেলটা মোটামুটি ভাবে 92 ডিগ্রির কাছাকাছি হয়। তো ফারাকটা তোমরা নিশ্চয়ই চোখে চোখে দেখতে পাচ্ছ, নিজের চোখে দেখতে পাচ্ছ যে কতটা ফারাক 105 আর 92 ডিগ্রির মধ্যে। তো এই হলো একটা এক্সাম্পল। এবার এই এক্সাম্পলেরও কিছু ব্যতিক্রমও রয়েছে। এই ধরনের এক্সাম্পল আলাদাভাবেও আমরা এস্টাবলিশ করতে পারি। তো সেই দিকটাতে আজকে আমি যাব না, আজকে আরো একটা এক্সাম্পল আমি বলে দিই। সেটা হচ্ছে ধরে নেওয়া যাক অ্যামোনিয়া NH3 এরকম একটা মলিকুল দেওয়া আছে। NH3 স্ট্রাকচার এরকম হয় আমরা জানি। আরো একটা মলিকুল দিয়েছে আমাদের NF3। এই ধরনের দুটো মলিকুল আমাদেরকে দেওয়া আছে, দুটো স্ট্রাকচার সেম। আমাদের কি করতে হবে, এই যে অ্যাঙ্গেলগুলো, এই অ্যাঙ্গেলগুলোর মধ্যে তুলনা করতে হবে। অর্থাৎ অ্যাঙ্গেল HNH আর অ্যাঙ্গেল FNF। ধরে নিচ্ছি অ্যাঙ্গেল HNH এটা হচ্ছে থিটা, লেটস সাপোজ, আর অ্যাঙ্গেল FNF দ্যাট ইকুয়ালস টু থিটা প্রাইম। তাহলে আমাদেরকে বলতে হবে কোনটা বেশি কোনটা কম। আমরা এখানে খুব ক্লিয়ারলি দেখতে পাচ্ছি নাইট্রোজেন আর ফ্লোরিন আর হাইড্রোজেন তিনটে অ্যাটম নিয়ে আমাদের কাজ। হাইড্রোজেনের তুলনায় নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, ফলে ইলেকট্রন ডেন্সিটি নাইট্রোজেনের দিকেই মুভ করবে, এটা বিষয়ে কোনো সন্দেহ নেই আমাদের। ফলে নাইট্রোজেনের কাছে ইলেকট্রন ডেন্সিটি অনেক বেশি হয়ে যাবে, বেশি হয়ে গেলে বন্ড অ্যাঙ্গেলও কি হয়ে যাবে, ইনক্রিজ করে যাবে, বেড়ে যাবে। আর এখানে কি হবে, এখানে নাইট্রোজেন আর ফ্লুরিনের মধ্যে আমরা দেখব নাইট্রোজেন আর ফ্লুরিনের মধ্যে ফ্লুরিনে ইলেকট্রোনেগেটিভিটি বেশি, ফলে ফ্লুরিনের দিকে ইলেকট্রনগুলো ট্রান্সফার হবে। তো ইলেকট্রনগুলো অবশ্যই এবার ফ্লুরিনের দিকে চলে এলো মানে কি, দূরে দূরে চলে গেল। দূরে দূরে চলে গেল মানে তারা এমন একটা ডিস্টেন্সে আসবে যেখানে তাদের মধ্যে কোনো রকম বিকর্ষণ বল কাজ করবে না, ফলে তারা ছোট হয়ে যাবে বন্ড অ্যাঙ্গেলগুলো। বন্ড অ্যাঙ্গেলগুলো যখনই ছোট হবে তার মানে এখানে বৃদ্ধি পাচ্ছে এখানে কমে যাচ্ছে। তাহলে আমি খুব ক্লিয়ারলি বলতে পারবো থিটা ইজ অলওয়েজ গ্রেটার দ্যান থিটা প্রাইম। এটা সে আমাদের ছোট্ট কনসেপ্ট যেটা আমরা একটু আগে দেখলাম, কেস 2 তে ছিল আমাদের।
যে যদি টার্মিনাল অ্যাটমের ইলেকট্রোনেগেটিভিটি বেশি হয় তাহলে বন্ড অ্যাঙ্গেল কমে যায়। আর এটা ছিল আমাদের কেস 1। যদি আমাদের সেন্ট্রাল অ্যাটম ইলেকট্রোনেগেটিভিটি বেশি হয় তাহলে বন্ড অ্যাঙ্গেল ইনক্রিজ করে যায়। এখানে হয়ে গেল আমাদের এটা ছোট্ট টপিক। তো আজকের টপিক এই পর্যন্তই। বন্ড অ্যাঙ্গেলের একটা ছোট্ট পার্ট আমরা পড়ালাম। নেক্সট দিন আমরা বন্ড অ্যাঙ্গেলই থাকবো। নেক্সট দিন আমরা বন্ড অ্যাঙ্গেলের আরো একটা পার্ট পড়বো, যেটা হচ্ছে ইলেকট্রনিক রিপালশন। রিপালশন গুলো আমরা পড়বো, লোন পেয়ার, বন্ড পেয়ার, এই সমস্ত পেয়ার গুলোর মধ্যে কিভাবে রিপালশন কাজ করে এবং সেক্ষেত্রে বন্ড অ্যাঙ্গেল কিভাবে ডিফার করে এবং এর কিছু ব্যতিক্রম আমরা দেখব। থ্যাংক ইউ। আজকের ভিডিও এই পর্যন্তই। যারা যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।